এই মুটকি, তুই নাকি আমাকে ভালোবাসিস আর আমি তোকে? তোর মতন ব্রয়লার মুরগিকে আমি ভালোবাসবো, যে কিনা ব্যাঙের মতন থপথপ করে হাঁটে? ভাবলি কি করে? আরে তোকে নিয়ে তো বাসর ঘরের বিছানায় বসলে বিছানাটাও ভেঙে যাবে। নিজের শরীর নিয়ে চলতে পারিস না, আবার আসছিস ভালোবাসতে? ছ্যা। হৃদ বলল। সাথে তাল মিলিয়ে হৃদের বন্ধু রনও বলল, আরে দোস্ত বাদ দে না, এতদিন তো গাছের খেয়েছিস, এবার না হয় তলার কুড়বি। কি যে বলিস না রণ, একে এর দিকে তাকাতেও তো আমার ঘৃণা হয়। আর তোর আবেশ। হৃদ বলল, তাহলে আমাদেরকে দিয়ে দে না, আমরাও একটু ট্রাই করি। রণ বলল। হৃদ কিরণের দিকে তাকালো, তারপর বলল, মন্দ বলিসনি, দেখ পারলে চান্স নে। কলেজ ভর্তি মানুষের সামনে হৃদ যাচ্ছে তাই অপমান করে গেল কিরণকে। আর কিরণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল এতক্ষণ, চোখ দিয়ে অনবরত জল ঝরছে। সামনে থাকা মানুষগুলো কেমন তাচ্ছিল্যভাবে তাকাচ্ছে। এরই মধ্যে কিরণের ক্লাসমেট ঈশান এসে কিরণের হাত ধরল। এখানে দাঁড়িয়ে অপমান সহ্য না করে বাসায় যাও। কি প্রয়োজন আছে তাকে ভালোবাসার, যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না? কিরণ অবাক হয়ে তাকালো। যে ছেলেটা আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলেনি, সে আজ কিরণের মতন মুটকির সাথে কথা বলছে। সত্যিই ভাববার বিষয়। এভাবে তাকিয়ে ভাবতে হবে না, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ঈশান বলল। না, আমি একাই যেতে পারবো। হয়েছে, আর একা যেতে হবে না। ঈশান কিরণকে বাইকে করে ওর বাসায় পৌঁছে দিল। ক্লাসের সবচেয়ে সুন্দর আর হ্যান্ডসাম ছেলে হলো হৃদ। যে কেউ দেখলে প্রেমে পড়বে এটা নিশ্চিত। কিরণও ঠিক একইভাবে প্রেমে পড়েছে। আর ঘটনাক্রমে কথাটা হৃদের কানে পৌঁছায়। এরপরই শুরু হলো নানা রকম অপমান করা। কিরণকে যেখানেই দেখে সেখানেই মুটকি বলে খ্যাপানো বন্ধুদের সামনে যাচ্ছে তাই বলা, আর সপ্তাহে সপ্তাহে নতুন নতুন সুন্দরী গার্লফ্রেন্ড এনে দেখানো, এটা যেন ডাল ভাত। এগুলো দেখেও কিরণ এড়িয়ে চলতো, কিন্তু আজকের অপমানটা বাকি দিনের তুলনায় অনেক বেশি। রুমে ঢুকেই দরজা দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল কিরণ। কেন এগুলো শুনতে হচ্ছে? সে তো নিজের ইচ্ছায় মোটা হয়নি, আর না তো পৃথিবীতে একাই সে মোটা। তাহলে এত অপমান কেন? কিরণের মা বারবার দরজা ধাক্কাচ্ছে, কিন্তু দরজা খুলছে না কিরণ। রাতে যখন দরজা খুলে বাইরে এলো, তখন দু চোখ ফুলে লাল হয়ে আছে। মা ব্যতিব্যস্ত হয়ে কিরণের কাছে এলো। কি হয়েছে কিরণ? দরজা খুলছিলে না কেন? আর চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? তেমন কিছু না, সরি মা, আমি আসলে ঘুমাচ্ছিলাম তাই শুনতে পাইনি। আর মাথা ব্যথা করছে তো, তাই হয়তো চোখটা লাল হয়েছে। যখন মিথ্যা বলতে পারিস না, তখন কেন ব্যর্থ চেষ্টা করিস? কিরণ মাথা নিচু করলো। এবার বল তো, কাঁদছিলি কেন? কি হয়েছে? কিছু হয়নি মা। কই কাঁদিনি তো। ধুর, কাঁদবো কেন? এদিকে আয়, বস আমার কাছে। কিরণ মায়ের কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়ল। দেখ মা, আমি তো তোর মা, তোর নারী নক্ষত্র সব কিছুর খবর আমি জানি। আরে তুই তো আমার অংশ, আর আমার অংশের যদি কিছু হয় আমি জানবো না তা কি হয়? কি হয়েছে আমাকে বল। মায়ের কথায় মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো কিরণ। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা মা, আমি কি খুব মোটা? ব্রয়লার মুরগির মতন থপথপ করে চলি? কি এসব কি বলছিস তুই? তুই কেন থপথপ করে চলবি? কে বলেছে এগুলো? জানো মা, আমি বিছানায় বসলে বিছানা নাকি ভেঙে যাবে। আচ্ছা মা, আমার বিছানাটা কি লোহা দিয়ে বানিয়েছো? আমি তো সব সময় আমার বিছানায় লাফালাফি করি, আমার বিছানাটা ভাঙে না কেন? কিরণের মা বুঝতে পারলো কেউ একজন কিরণকে অপমান করেছে। কথা ঘোরানোর জন্য মা বলল, জানিস কিরণ, এই পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী আমার মেয়ে। সে তো সব মায়ের কাছেই তার মেয়েরা বিশেষ সুন্দরী হয়। আমাকে কেন মিথ্যে সান্ত্বনা দাও মা? আমি এখন যথেষ্ট বুঝি। প্লিজ আমাকে আর কিছু বলো না। আমি জানি আমি মুটকি। কথাটা বলেই চলে গেল কিরণ। রাতে ব্যালকনিতে বসে আছে, চারিদিকে নিস্তব্ধ নীরবতা। সবাই মায়া ঘুমে ঘুমিয়ে আছে, শুধু কিরণের চোখে ঘুম নেই। রাতে চাঁদটার দিকে তাকিয়ে আছে। চারিদিকে কত তারা, অথচ সব তারা থাকা সত্ত্বেও চাঁদটা একা, ঠিক কিরণের মতন। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। নাম্বারটা দেখে দেখতে কল কেটে গেল। অনেকক্ষণ দেখেও নাম্বারটা চিনতে পারলো না। স্ক্রিনে তাকিয়ে দেখে 1টা বাজে। এত রাতে কল, তাও অপরিচিত নাম্বার থেকে। আশ্চর্য, মা ছাড়া তো কেউ নাম্বার জানে না,
তাহলে অপরিচিত নাম্বার থেকে কল আসলো কিভাবে? ধুর, কারোর হয়তো দু একটা ডিজিট ভুলের কারণে কিরণের কাছে এসছে। ফোনটা রেখে কিরণ আবারও চাঁদের দিকে তাকিয়ে রইল। আবারও মোবাইলটা বেজে উঠল, তবে কল নয়, মেসেজে। কিরণ মোবাইলটা অজানা এক কৌতূহলে হাতে নিল। সেই নাম্বার থেকে মেসেজটা এসেছে। এভাবে আর কতক্ষণ ব্যালকনিতে থাকবে বলো তো? সেই সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছি, এভাবে আর কতক্ষণ? যাও ঘুমিয়ে পড়ো, না হলে আজ রাতটা এভাবেই থাকতে হবে আমাকে। মেসেজটা দেখে কিরণ এদিক সেদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবারও মেসেজ আসলো। উফ, এভাবে না তাকিয়ে যাও তো, খুঁজলেও পাবে না। ভীষণ ঘুম পেয়েছে আমার। তুমি এভাবে থাকলে আমি রাস্তার মাঝখানে ঘুমাবো কিন্তু। আর যদি কোনো গাড়ি আমার ওপর দিয়ে চলে যায় তবে? কিরণ মেসেজটা দেখি রুমে ঢুকে গেল। না জানি কে না কি সব তাচ্ছিল্য করছে। হয়তো রিত দেখতে এসছে আমি কি করছি, আর কালকে আবার অপমান করবে। 7-5 ভেবেই কিরণ লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলো মোবাইলের কান্নায়। ফোনটা হাতে নিয়েই চক্ষু চড়ক গাছ। মোবাইলটা হাতে নিয়ে দেখে 18টা মিসড কল আর 4টে মেসেজ। এগুলো দেখে যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে মোবাইলের সময় দেখে। 12টা বাজে, আর এতক্ষণ ঘুমাচ্ছিলাম। মা ডাকিও নি। কিরণ মেসেজ সিন না করেই ফোনটা রেখে দিল। তাড়াতাড়ি স্নান করে নিচে নেমে আসলো। মা আগে থেকেই টেবিলে খাবার নিয়ে বসে আছে। কি হলো মা, তুমি খাওনি এখনো? তোকে না খাইয়ে কি কখনো আগে খেয়েছি? মা, তুমি কি কখনোই শোধরাবে না এভাবে? আর কতদিন? যতদিন তুই আমার কাছে থাকবি ঠিক ততদিন। বুঝলাম। এবার বলো তো, এত বেলা হয়ে গেল, আমাকে ডাকোনি কেন? রাতের অর্ধেকটা সময় তো না ঘুমিয়ে ব্যালকনিতে বসেছিলি, আর ঘুমিয়েছিস তো মধ্যরাতে। তাই ভাবলাম ঘুমটা পুরো হোক, না হলে তো মাথা ব্যথা করতো। কিরণ নিঃশব্দে কেঁদে ফেলল। এভাবে এত খেয়াল রাখো কেন? এতটা ভালোবাসো, আর সেই আমি কিনা কষ্ট দিলাম? দুঃখিত মা। মাকে জড়িয়ে ধরে বলল কিরণ। মা আদরে কাছে নিয়ে নাকটা কেটে বলল, ধুর পাগলি মেয়ে, কষ্ট কিসের? 9 মাস পেটে যখন ছিলি তখন তোমার লাথিতে পেট ব্যথা পেতাম। আবার পরক্ষণেই মনে হতো আমার মাঝে যে আছে সে তো আমারই অংশ। ছোট্ট ছোট্ট তুলোর মতন নরম পা দিয়ে গুঁতো মেরে মজা পাচ্ছে, আর আমি কিনা তাতেই হাঁফিয়ে যাচ্ছি। তা কি করে হয়? সেদিন কষ্ট পেয়েও আমার কষ্টটাকে কষ্ট মনে হয়নি। আর আজ এই সামান্য একটু খেতে দেরি হলো, তাতেই এত কিছু? কষ্ট না খেয়ে থাকলে কেউ পায় না, বরং সন্তান অবাধ্য হলে পায় প্রত্যেকটা বাবা মা। তুমি দেখে নিও মা, আমি তোমার অবাধ্য কখনোই হব না, আর তুমি কষ্ট পাও এমন কাজ কখনো করব না। সে তো আমি জানি আমার মেয়ে কতটা লক্ষ্মী। কথাটা বলতে বলতে এক গ্লাস ভাত মুখে তুলে দিল কিরণের। খাওয়া শেষ করে রুমে আসলো, ভাবলো একটু গেম খেলা যাক। হঠাৎ মনে পড়লো মেসেজগুলো দেখা হয়নি। একটা মেসেজ ছিল সুপ্রভাত, পরেরটা এই ঘুম ভেঙেছে তো, তৃতীয়টা মহারানী এখনো ঘুমাচ্ছেন, তাড়াতাড়ি কলেজে আসুন, অপেক্ষা করছি। আর লাস্ট মেসেজটা ছিল, আর কত অপেক্ষা করাবে শুনি, সেই 2 ঘন্টা থেকে অপেক্ষা করছি। এই ওয়েট, তুমি আবার সুইসাইড করনি তো? করো না কিন্তু, সুইসাইড করলে আমি বিধবা হব। মেসেজগুলো দেখে কিরণ ঠিক করে হেসে ফেলল। ছেলেরাও তাহলে বিধবা হয়? কি জানি, হতেও পারে। তবে আমি তো কাউকেই বিয়ে করিনি, তাহলে বিধবা হব কিভাবে? কিছুক্ষণ ভেবে কিরণ পাল্টা মেসেজ দিল, আচ্ছা আমি তো বিয়ে করিনি, তাহলে আপনি বিধবা কিভাবে হবেন? মেসেজটা দিয়ে কিরণ বাইরে গেল। রাস্তায় নামতেই ঈশানের সাথে দেখা। এ কি, তুমি এখানে? এদিক সেদিক ঘুরছিলাম, বিকেলে ঘুরতে ভালো লাগে তো। আর কালকে তোমার গ্রামটা দেখেই মুগ্ধ হয়েছি, বিশেষ করে লাইনের ওই দিকটা, অনেক সুন্দর খোলামেলা একটা জায়গা। কথাটা বলেই থেমে গেল ঈশান। কি হলো, কোনো সমস্যা? না, আসলে একটা কথা বলতাম। বলো। তোমার গ্রামটা ঘুরে দেখাবে? কিন্তু আমি অন্য আর এক জায়গায় যাচ্ছিলাম। সরি, কিছু মনে করো না। সপ্তাহের এই একটা দিন আমি আমার পছন্দের জায়গায় যাই। তবে আমার মতন মেয়ের সাথে ঘুরতে যদি তোমার সমস্যা না থাকে, তুমি আমার সাথে যেতে পারো। আরে না না, সমস্যা কিসের? বরং তোমার সমস্যা না থাকলে আমি তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চলো, মুচকি হেসে বলল কিরণ। এই জায়গায় দেখার মতন তেমন কিছু নেই, তবে রাস্তার দুপাশে থাকা বড় বড় সবুজ গাছ আর বড় বড় দিঘি, দিঘির হৃদয়ে লাগানো গাছ আর মাঝে থাকা ভাটাগুলো কিরণের খুব ভালো লাগে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে যে যার বাসায় ফিরে গেল।
বাসায় ফিরে দেখতে পেল হৃদ বসে আছে ভিতরে। কথা না বলে এড়িয়ে যাওয়াটা অভদ্রতা। সেদিনের ঘটনার পর আর হৃদের সামনে থাকাটাও অস্বস্তিকর। কোনো রকমে দুটো কথা বলে এড়িয়ে যাওয়ার জন্য কিরণ এগিয়ে গিয়ে বলল, আপনি এখানে? আসলে কিরণ, কালকের জন্য আমি লজ্জিত, প্লিজ ক্ষমা করে দাও। না, কেউ অপরাধ করে অনুতপ্ত হলে ক্ষমা করতে হয় মা। রান্নাঘর থেকে চা আনতে আনতে মা বলল, ক্ষমা করব কোথা থেকে মা, আমি তো ওনার ওপর রেগে নি। আমি মোটা তাই উনি মুটকি বলেছেন, এখানে ভুল তো কিছু বলেনি। তাহলে রাখবই বা কেন, আর ক্ষমাই বা করব কেন? বাবা কিরণ, তোমার উপরও রেগে নেই, তুমি চা খাও, আমি আসছি। কথাটা বলে আবার রান্নাঘরে চলে গেল। কিরণ রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, ঠিক তখনই হৃদ হাতটা ধরল। হাতটা ছাড়ুন হৃদ, এটা ভদ্রলোকের বাড়ি, অভদ্রতা করার জায়গা নয় আপনার। সরি কিরণ, আসলে আমি আর একটা কথা বলতে এসেছি। জি বলুন। আই লাভ ইউ কিরণ। কাল থেকে অনেক ভেবেছি, আসলেই চেহারাটা কোনো ফ্যাক্ট না, মানুষের মনই আসল। কিরণ কিছু না বলেই চলে গেল। রাতে কিরণের ফোনে আবারও মেসেজ আসলো। সিন করতেই অবাক কিরণ। আমার হৃদয় তোমার হোক, আর তোমার হৃদয় আমার। কিরণ, মেসেজটা পড়েছো তাই না? নাও, হয়ে গেল গান্ধর্ব মতে আমাদের বিবাহ। এখন তো বিধবা হতেই পারি, তাই না? এরকম কেউ মেসেজ দেয়? কিরণ ভাবতেই পারছে না। মেসেজের রিপ্লাই না দিয়ে মায়ের কাছে গেল মোবাইলটা আনতে। কি কিরণ? মা, আমি আজ এখানেই ঘুমাবো। এখানে ঘুমাবি? তাও আবার জিজ্ঞেস করতে এসছিস? আমার কাছে ঘুমাবি না তো কার কাছে ঘুমাবি? কিরণ দাঁড়িয়ে আছে কিছু না বলে। তোর এই অভ্যাসটা এখনো গেল না, এদিকে আয়, মাথায় হাত বুলিয়ে দিই, হেসে বলল মা। কিরণ মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কোনোভাবেই ঘুম আসছে না, শুধু এদিক সেদিক মোড়ামুড়ি দিয়ে যাচ্ছে। গত 1.5 ঘন্টা ধরে তোকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। কি হয়েছে বলতো? তুই তো কোনো কিছু লোকাস না আমার থেকে, তাহলে আজ কি এমন হলো মায়ের কোলেও ঘুম আসে না? কিরণ মোবাইলটা বের করে মায়ের হাতে দিল। মেসেজ দেখে বড় বড় চোখ করে কিরণের দিকে তাকালো কিরণের মা। কিছু জিজ্ঞেস করার আগেই কিরণ কেঁদে ফেলল। বিশ্বাস করো মা, আমি কিছুই জানি না উনি কে, তাও জানি না। চোখ মুছে দিয়ে কিরণের মা বলল, আমি জানি আমার মেয়ে কেমন, ছেলেটাকে আমি খোঁজ নেব, কিন্তু তার আগে বলো তো তুমি কি চাও? মা, আমি আমি হৃদকে ভালোবাসো তাই তো? হুম, মাথা নিচু করে বলল কিরণ। সব শুনেছি আমি হৃদের কাছ থেকে, আর তোমার মাঝে ভালো খারাপ দুটোরই জ্ঞান দিয়েছি, তাই আলাদা করে আমি কিছু বলছি না। ভালো জ্ঞানটাকে কাজে লাগিয়ে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। কিন্তু মা, আমি তো এখনো নিজেকে নিজেই ভাবতে পারি না ঠিক মতন, তাহলে সারা জীবনের ভাবনা কিভাবে নেব? তুমি যতটুকু পারবে নিজের মতন করে সাজিয়ে নেবে তোমার জীবন, আর না পারলে এমন কাউকে চুজ করো যে সাজিয়ে দেবে, কেমন? ঠিক আছে মা। এখন নিশ্চিন্ত মনে ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। কয়েকদিন পর কিরণ কলেজে গেল হৃদের জোড়াজুড়িতে। সেদিনের অপমানের পর আর কলেজে আসেনি কিরণ। ঈশান প্রতিদিন এসে খোঁজ খবর নিয়ে যেত, তবে কলেজে যাওয়ার জন্য বলেনি কখনো। হেই কিরণ, কেমন আছো? জি ভালো, আপনি? এখন তুমি এসে গেছো, আমি সব সময় ভালো থাকবো। আচ্ছা একটা কথা বলি। হুম। তুমি সবসময় এত সাধারণ ড্রেস পরো কেন? আমার জীবনযাপন সাধারণ, কারণ আমি সহজ সরলভাবেই চলতে ভালোবাসি। আর আমার মনে হয় ড্রেস, ফ্যাশন আর স্মার্টনেসে বিচার না করে মনের দিকটা বিচার করাটাই বুদ্ধিমানের কাজ। সে যাগে, সাধারণ ড্রেসে কি আপনার কোনো সমস্যা আছে? আসলে বুঝতেই তো পারছো, আমার ফ্রেন্ডরা সবাই স্মার্ট আর কতটা আধুনিক, সে যে জায়গায় তুমি এখনো দিদিমা টাইপের, এই নিয়ে ওরা হাসাহাসি করে। তাই বলছিলাম যদি চেঞ্জ হতে। আপনার কোনো দুর্বলতা নিয়ে যদি আপনার কোনো বন্ধু হাসাহাসি করে, তাহলে কি করবেন? কি আর করব, যাতে হাসাহাসি না করতে পারে সেই ব্যবস্থা করব। যেমন, আমি যদি খ্যাত হই তাহলে সেটা নিয়ে ওরা যদি হাসাহাসি করে, তাহলে আমি নিজেকে পাল্টে স্মার্ট করব। আর আমি কি করব জানেন? কি করবে? আমি অবশ্যই সেই বন্ধুর সঙ্গ ত্যাগ করব যে আমার সাধারণতাটাকে নিয়ে হাসাহাসি করে। তাকে আমি বন্ধু মানতে পারবো না। বন্ধু তো তাকে বলে যে ভুলগুলো শুধরে দেয়, চলার পথ দেখায়, দুর্বল দিকগুলো দেখে হাসাহাসি না করে সবল করে, যাতে অন্য কেউ হাসাহাসি না করতে পারে। বুঝলাম। তা ম্যাডাম, আপনি এত কথা জানেন, আগে তো জানতাম না। সারাক্ষণ তো চুপচাপ থাকেন। অযথা কথা বলা, কৌতূহল দেখানো, এর কোনোটাই আমার নেই।
রহস্য কন্যা, তোমার বাড়িতে না গেলে তো জানতেই পারতাম না কত বড় বাড়ির মেয়ে তুমি। আচ্ছা, সব প্রপার্টির মালিক তো তুমি, তাই না? হ্যাঁ, এখনো হইনি, তবে মায়ের পর আমার নামই সব হবে। তারপর কি করবে এগুলো দিয়ে? আমার সমস্ত সম্পত্তি 4 ভাগের 3 ভাগ অনাথ আশ্রম আর বৃদ্ধার আশ্রমে দিয়ে দেব। গুড। ও আচ্ছা, শোনো, তুমি ক্লাস করো, আমি এখন একটু বাইরে থেকে আসি। ঠিক আছে। কথা বলেই ক্লাসে গেল কিরণ, আর ঈদ বাহিরে চলে গেল। কি ব্যাপার ম্যাম, ভাব হয়ে গেছে নাকি? ঈশান বলল। হ্যাঁ, ঈদ বাসায় এসেছিল, আর তারপর ক্ষমাও চাই। তারপর আর কি, আমি তো রেগেছিলাম না, তাই ক্ষমা করিনি। আচ্ছা ছাড়ো, তোমাকে একটা কথা বলার আছে। হুম, শোনার অপেক্ষার জন্যই আমি আছি। রিত বলেছে ও আমাকে ভালোবাসে। ও, কিছু মনে করো না কিরণ, আমার মা মাসির বাড়ি যাবে, পৌঁছে দেওয়ার মতন বাসায় কেউ নেই, আমাকে এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে। ঈশান তড়িঘড়ি করে ব্যাগ নিয়ে ছুটে গেল। পরের দিনও ক্লাসে আসলো না। কিরণ ভেবেছিল ক্লাসে না আসলেও বিকেলে আসবে দেখা করতে, কিন্তু তারপরও দেখা মিলল না। এদিকে ঈশানের নাম্বারটাও নেই, ক্লাসে যে কোনো বন্ধুর থেকে নেবে সেই উপায়ও নেই। ঈশান কাউকেই নাম্বার দেয়নি, আর তেমন কারোর সাথে বন্ধুত্ব করেনি যে নাম্বার পর্যন্ত যাবে। 2 দিন কেটে গেছে, ঈশানের কোনো খোঁজ নেই। এদিকে রিদ বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, মা বাবাকে নিয়ে বিকেলেই হাজির বিয়ের প্রস্তাব নিয়ে। এক একটা সমস্যা নয়, পুরো 3-3টে সমস্যা মনে হচ্ছে কিরণের। এদিকে ওর ভালোবাসা রিদ, অপরদিকে মনে হচ্ছে সে রিদকে নয় ঈশানকে ভালোবাসে। আবার অন্যদিকে সেই মেসেজ করা অজানা মানুষটা কোন সিদ্ধান্ত নেবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে মা বলছে সেই ব্যাপারে সাহায্য করবে না। হৃদের সাথে এই 2 দিন মিশেও মনে হচ্ছে ও ভালোবাসে না। কোথাও একসাথে গেলেই যেন সংকোচ হয়, আর কিরণের চেহারায় বারবার তাকায়। যদিও মন কাড়ানো সৌন্দর্য নেই, তবুও কেমন যেন লোলুপ দৃষ্টি। অপরদিকে ঈশান কতটা ফ্রি কিরণের সাথে, কোথাও যেতেও সংকোচ হয় না। ওর মনে হয় সময়গুলো বেশ ভালোই কাটে। রুমে ঢুকে পায়চারি শুরু করলো। কি হবে, ঈশানকে বলবো? ওই বা কি ভাববে? হয়তো বন্ধু হিসাবে এতটা ফ্রি না, এভাবে বলা যাবে না। ইচ্ছে করছে ছুটে গিয়ে ঈশানকে বলতে, ঈশান, আমি রিতকে না, তোমাকে ভালোবাসি। ওকে ফেল করি না, তোমাকে করি। কিন্তু অজানা একটা দেওয়াল বারবার বাধা দিচ্ছে। হঠাৎ রুমে রিত ঢুকলো। কিরণ চমকে গিয়ে বিছানায় রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। আপনি এভাবে এখানে কেন? কেন, হাসতে পারি না বুঝি? রিত হেসে বলল, নক করে ঢুকলে খুশি হতাম। রিত হ্যাঁচকা টান দিয়ে কিরণকে নিজের কাছে টেনে নিল। শোনো, আর মাত্র কয়েকটা দিন, তারপর তুমি আমি এক হয়ে যাব। এখন এত লজ্জা পাওয়ার কি আছে? আর কি এমন সমস্যা, তুমি তো আমাকে কিছু খুলেই বলছো না। কিরণ নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। এখনো বিয়ের কথা পাকা হয়নি রিত, আর আপনি এত কিছু ভেবে নিলেন? ছি। ও কিরণ, এভাবে বলছো কেন? আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে এত সংকোচ কেন? নাকি ঈশানকে নিয়ে ভাবছো? মানে? চমকে উঠে বলল কিরণ। মানে হচ্ছে এই যে, কয়েকদিন থেকে তো ভালোই দেখছি ঈশানের সাথে ঘুরছো, আবার রাতেও দেখি বাসার সামনে এসে লুকিয়ে দেখো। ব্যাপার কি? কোনো ইন্টু মিন্টু তো অবশ্যই করো, আর আমার কাছে আসলেই টিপিক্যাল আদ্যিকালের ভাবনা শোনাও। কিরণ শুনেই চমকে উঠল। বাসার সামনে ঈশান দাঁড়িয়ে থাকে, অপরদিকে মেসেজওয়ালাও দাঁড়িয়ে থাকে, এই দুজন এক নয় তো? আনমনে ভাবছিল কিরণ। এর মধ্যেই রিত ঘাড়ে হাত দিল। কি হচ্ছে কি রিত? যা ভেবেছি তাই দেখছি, কয়েকদিনই মন দিয়ে ফেললো এই আমার প্রতি তোমার ভালোবাসা। আমি কিনা ভাবলাম, ভেবেছি অন্য মেয়েদের মতন তুমি নও, কিন্তু এখন তো দেখছি আলাদাও নও। আমি এখনো নিশ্চিত না ঈশান আমার বন্ধু, এর বাইরে কিছু না। তাহলে কি ভাববো, আমাকে ভালোবাসো? আমার কিছুটা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি জোর করব না, কাল পর্যন্ত সময় দিচ্ছি। ধন্যবাদ। তোমার মন যা চাই সেটাই করো, কেমন? কিরণ মাথা নাড়ালো। হুম, ভালো থেকো আমার ভালোবাসা, আর সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্যই ফোন করে জানাবে, আমি অপেক্ষা করব। রিত কথাটা বলেই বেরিয়ে গেল। থপ করে বিছানায় বসে পড়ল কিরণ। ভিতরে অনেক প্রশ্ন, আজ রাতেই যা করার করতে হবে, এভাবে চলতে পারে না। রাতে অনেকটা সময় নিয়ে ব্যালকনিতে বসে আছে কিরণ। যদি আমি জেগে থাকাতে মেসেজওয়ালা জেগে থাকে, তাহলে সে আজকে নিশ্চয়ই আসবে, আর যে কোনোভাবেই হোক দেখতে হবে কে সে। রাতে কোনো রকম খেয়েই ব্যালকনিতে আসলো কিরণ। এদিক সেদিক পায়চারি করে যাচ্ছে।
এমনিতেই বেশি হাঁটলে হাঁপিয়ে ওঠে কিরণ, কিন্তু আজ মনে হচ্ছে ও হাঁপাচ্ছেই না। অজানা এক শক্তি পাচ্ছে। রাত 12টায় মোবাইলটা বেজে উঠল। তড়িঘড়ি করে রিসিভ করলো কিরণ। অপরদিকে নিস্তবতা, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীরবতা কাটিয়ে হঠাৎ বলে উঠল, এভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার কারণ কি মহারানী? কে কে আপনি? কিরণের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, নিচে এসো, অনেক কথা আছে। কিন্তু আপনি। কথাটা শেষ হওয়ার আগেই লাইনটা কেটে গেল। তাড়াহুড়ো করে নিচে নামলো কিরণ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে কেউ নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে কিরণ কেঁদেই ফেলল। আজকেও ব্যর্থ, তার দেখা পাওয়া গেল না। বাসায় যাওয়ার জন্য ফিরলে অন্ধকার থেকেই কেউ নাম ধরে ডাকলো, কিরণ। পিছন ফিরে দেখে হৃদ দাঁড়িয়ে আছে, সাথে রনর হাতে একটা টর্চ। অল্প আলোতেই দুজনকে দেখা যাচ্ছে। কি হলো, এভাবে নির্বাক কেন? ও, ফোন আর মেসেজ আমিই করেছিলাম ম্যাডাম। আসলে অনেক আগে থেকেই তোমাকে ভালো লাগে, বাট বলিনি কখনো। আর এই ফোন আর মেসেজ সেটাও আমার করা। কিন্তু আমি তো। কথা শেষ করতে পারলো না কিরণ। ভেবেছিল ঈশানকে দেখবে, তার বদলে হৃদ এখানে। বলো। না কিছু না। আমি জানি কি বলবে। তোমাকে বাজে কথা বলেছিলাম এতদিন, তাই ভাবছো তো? আসলে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি কতটা ভালোবাসো। আর তুমি পরীক্ষায় 100তে 105 পেয়েছো। কি? 105? খুশি হয়ে 5 বেশি দিয়েছি। ও হ্যাঁ, সরি ব্যবহারগুলোর জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তাহলে বিয়ের ব্যাপারটা কি ভাবলে? আমি রাজি, আপনার পরিবারকে দিন ঠিক করতে বলুন। কথাটা বলেই চলে গেল কিরণ। হুট করে হৃদকে বিয়ের কথা বলে চলে যায় কিরণ। এদিকে হৃদ আর রনও খুশিতে ড্যান্স করতে লাগলো রাস্তার মোড়ে। প্ল্যান সাকসেসফুল। এবার কি করবি? হৃদকে রন বলল। কি আর করব, আপাতত বিয়েটা করি, তারপর দেখা যাবে কি করব আর কি করব না। তবে যা করব সে তো আমার জন্যই করব, তাই না? শয়তানি হাসি দিয়ে বলল হৃদ। এটাকে তো সময় মতন দেখেই নেব, কিন্তু ওইটাকে কি করবি? আরে ঈশান তো, ওকে গোডাউনে আটকে রাখ। ভাগ্যিস ঠিক মতন মোবাইলটা কেড়ে নিয়েছি, না হলে তো আমার প্ল্যান বানচাল হয়ে যেত। ঈশানকে একটা গোডাউনে বেঁধে রাখলো দুজনেই। মুখ হাত পা সবই বাঁধা, ছটফট করতে লাগলো ঈশান। এই হৃদ, এই ছেলেটা মোচড়া মুচড়ি করছে। কি? আরে ধুর, মনে হয় বাচ্চা হবে। কথাটা বলেই হাসতে হাসতে মুখের কাপড়টা সরিয়ে দিল হৃদ। কোলা পেয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো ঈশান। এসব কি হচ্ছে হৃদ? তুই আমাকে এভাবে এখানে কেন এনেছিস? আরে তোকে দেখতে ইচ্ছে করছিল, তাই আনলাম আমার জান। আমি না তোর ক্লাসমেট, আর তুই আমার সাথে এসব করছিস? আরে ইয়ার, তুই তো শুধুই ক্লাসমেট, মা বাবা তো নোস। আর মা বাবা হলেও একই কাজ করতাম। কি চাস তুই? আপাতত চাই তুই এখানে এভাবে 7 দিন থাক, কাজ শেষ হলে ছেড়ে দেব। তাতে তোর লাভ কি? আমারই তো সব। তুই এখানে থাকবি, আর ওইদিকে তো রাধাকে, ও মেসেজ করা বউকে বিয়ে করব। কি যেন বলিস? মহারানী। মুটকি আবার রানী মহারানী হয় কেমন করে রে? আরে ও তো একটা মাল। রণ, ভালোভাবে কথা বল, চিৎকার করে বলল ঈশান। ধুর, চুপ। চিৎকার করিস না, আগে ছাড়া পাওয়ার চেষ্টা কর। দেখলি তো তোর মেসেজ বউ কিভাবে বিয়েতে রাজি হয়েছে? তা তো বুঝতেই পারছিস। তো তোর কোনো জায়গা নেই ওর মনে। এটা কখনোই হতে পারে না। কিরণ ঠিকই জানতে পারবে ওর অজানা লাভারকে। জানবে তো, তবে সেটা বাসর ঘরে। তুই খালি দেখে যা আমি মুটকিটাকে দিয়ে কি কি করাই। চেয়ারে বেঁধে রেখেই চলে গেল হৃদ আর রণ। এদিকে কিরণ রুমে আসার পর ঘুমাতে পারছে না। সব সময় কেমন যেন শূন্যতা লাগছে। এদিকে সেদিকে করেই যাচ্ছে। হৃদকে কল দিল। কি ব্যাপার জান, মিস করছো নাকি? হ্যাঁ, মিস তো করবই। আচ্ছা হৃদ, যা বলার জন্য কল দিয়েছি বলো। বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে চাই। বাবা, এ তো দেখছি আরো এক কাঠিও পড়ে। আর তুমি চাইলেই কালকে রেজিস্ট্রি করতে পারি। না হৃদ, আমরা বিয়ের দিনই রেজিস্ট্রি করতে চাই। আসলে আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে। 3-4 দিনে হলেই হবে। ওকে, আমি বর্ষে যে আসবো, তুমি রেডি থেকো। কলটা কাটার পরই কিরণ মায়ের রুমে ছুটে গেল। এমনিতেও দরজা লক করে ঘুমায় না। রুমে গিয়ে দেখে মা জেগে আছে। এ কি মা, তুমি ঘুমাওনি? না, অফিসের কিছু কাজ ছিল, ওগুলোই করছিলাম এতক্ষণ। তুই এ সময় কিছু বলবি? মা, আমি কোথাও ভুল করছি। আমার মনে হচ্ছে বারবার আমি হৃদকে নয়, ঈশানকে চাই। কিন্তু মন থেকে এখনো শিওর হতে পারছি না। এটাই বলতে এসেছি। মা, আমি আজকে ওই অপরিচিত নাম্বারটার জন্য অপেক্ষা করছিলাম। আমার বারবার মনে হচ্ছিল ঈশান,
কিন্তু কিন্তু কি কিরণ? মা, ওই নাম্বারটা থেকে যে কল এসেছিল আমি রিসিভ করার পর বুঝতে পারি ঈশান, কিন্তু নিচে নেমে হৃদকে পাই আর ও বলছে ও এতদিন কথা বলেছে। আমার বিশ্বাস হচ্ছে না। আমি আবারও কল দিয়েছিলাম, হৃদ ফোন রিসিভ করে। যদি এটা হৃদই হয় তাহলে কণ্ঠ কেন আলাদা? আমি কোনোভাবেই দুটো কণ্ঠ মেলাতে পারছি না। আমারও সন্দেহ হয়। আচ্ছা দেখা যাক, অপেক্ষা করো। মা, আরও একটা কথা, আমার ফোনে কিছুক্ষণ আগে ভয়েস মেসেজ এসছে, সেটাও আলাদা একটা নাম্বার থেকে, আর এই রেকর্ডটা আগের গলার সাথে মিলে যায়। কই দেখি। কিরণ রেকর্ডটা প্লে করলো। জানি না কি চাও, কি বা পাবে। হৃদকে বিয়ে করতে চাও, ভালো কথা, তবে একবার ভালো করে ভেবে নিও, তুমি কি সত্যিই হৃদকে চাও মহারানী? আর সে কি সত্যিই তোমাকে ভালোবাসে? আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে থাকো। সবই তো বুঝলাম, এবার তুমি বলো, তুমি কি চাও কিরণ? মা, আমি... থামো, আজ না, ভেবে উত্তরটা দিও। আমাকে কালকে জানালেও হবে, তবে মনে রেখো এটা তোমার জীবনের ব্যাপার, শুধু তোমার না, সাথে আরও একজনের জীবন জড়িয়ে আছে। ওকে। যাও ঘুমিয়ে পড়ো। 4 দিন পর পুরো বাড়ি আলোয় আলোকিত, ফুলে ফুলে সেজে উঠেছে। আজ কিরণের বিয়ে। লাল বেনারসিতে অপূর্ব সাজে সেজেছে কিরণ। চারিদিকে হইচই, সানাইয়ের বাজনা, এর মধ্যে কিছু লোকের চিৎকার, বর এসেছে, বর এসেছে। কিরণও দৌড়ে জানালায় গিয়ে দাঁড়ালো বর দেখার জন্য। গাড়ি থেকে আস্তে আস্তে নেমে আসছে হৃদ। হৃদকে বরণ করে কিরণের মা ভেতরে নিয়ে গেল। অন্যদিকে কিরণ এখনো অপেক্ষা করে আছে জানালায়, কোনো একজনের অপেক্ষায়। খুব ইচ্ছে করছে ঈশানের সাথে কথা বলতে, কিন্তু বাড়ি ভর্তি মানুষ, এত মানুষের ভিড়ে ফোন করলে নির্ঘাত সন্দেহ করবে সবাই। হৃদের কয়েকজনের কাজিন এসে রুমের ভেতরে ঢুকলো। কি গো বৌদি, জানালায় দাঁড়িয়ে কি দেখো? দাদাকে দেখছো বুঝি? হৃদের বোন রিহা বলল। আরে কি করছিস, এভাবে কথা বলছিস কেন? বৌদি লজ্জা পাচ্ছে, দেখিস না? আচ্ছা বাবা, ঠিক আছে। এর মধ্যেই রুমে আর একটা মেয়ে এসে ঢুকলো। এই, কে গো তুমি? আমি আমি কিরণের বান্ধবী রাই। কিরণ অবাক হয়ে তাকালো। এই মেয়েটা কি বলছে, ওর বান্ধবী? এর সাথে তো কখনো দেখাই হয়নি। মেয়েটা চোখের ইশারায় কিরণকে চুপ থাকতে বলল। কিছু মনে না করলে একটু বাইরে যাবেন? আমার কিরণের সাথে কিছু কথা আছে। আসলে কিছুক্ষণ পর চলে যাবে তো তাই। ওকে, বাট বৌদি রেডি থেকো, তোমাকে অনেক জ্বালাবো কিন্তু। ঠিক আছে বোন, জ্বালিও, আমিও কিরণকে সেভাবেই প্রস্তুত করে দেব। নেহা আর রিহা রুমের বাহিরে চলে গেল। রায় তাড়াতাড়ি দরজাটা ভিতর থেকে নক করে কিরণের দিকে হিংস্রভাবে আসতে লাগলো। কে কে আপনি? আর এভাবে আসছেন কেন? মারতে এসেছি। খুব শখ না হৃদকে বিয়ে করার? শখ মিটিয়ে দেব। কিরণ ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হো হো করে হেসে উঠল রায়। ও বৌদি, তুমি ভয়ও পাও? যা সুন্দর লাগছে না এভাবে দেখতে, দাদা দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। দাদা? কে? হৃদ? তুমি আসলেই পাগলি। হৃদ হবে কেন? ঈশান। ও ও কোথায়, কেমন আছে, কি করছে? ভালো আছে তো? গড়গড় করে প্রশ্ন করলো কিরণ। উফ বৌদি, কেমন আছে সেটা শুভ দৃষ্টিতেই দেখতে পাবে। এখন আসি, বাহিরে সবাই অপেক্ষা করছে। মুচকি হেসে রায়কে বিদায় জানালো কিরণ। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ আসায় হইচই পড়ে গেল বাড়িময়। সেদিন ঈশানের ফোনটা কেড়ে নিলেও আর একটা ফোন ছিল ঈশানের কাছে। ঈশান সিআইডি অফিসার। হৃদের ব্যাপারে অনেকদিন থেকেই রিপোর্ট আসছিল। বিভিন্ন রকমের মেয়ে পাচার, ইফটিশিং, রেপ, কোনো কেস বাকি নেই, টাকার জন্য সব করে। কিন্তু এতদিন প্রমাণের অভাবে ধরতে পারেনি, তাই অ্যাডমিশন নিয়ে কিরণের কলেজে ভর্তি হয়। আর তারপর থেকেই নানা রকম প্রমাণ জোগাড় করে হৃদের বিরুদ্ধে কিরণকে বিয়ে করে সম্পত্তি হাতাতে চাওয়ার প্ল্যান ধরা পড়ে যায়। ঈশানকে গোডাউনে রেখে যাওয়ার পর ঈশানের গ্যাং এসে ওকে ছাড়িয়ে নেয়, আর হৃদকে ধরার জন্য বিয়ে নামক নাটকটা করলো কিরণ। সেদিন রাতেই মেসেজে সব জানিয়ে দেয় ঈশান। হৃদকে ধরে নিয়ে যাওয়ার পর ঈশান আর ওর ফ্যামিলি নিয়ে আসে কিরণকে বিয়ে করতে। কিছুক্ষণ পর বিয়ে সম্পন্ন হলো। সিদ্ধান্ত তোমার ছিল, পূরণ আমি করেছি। আর এখন সংসারটাও তোমার হয়ে গেল। তুমি যেভাবে চালাবে ঠিক সেভাবেই চলবে, তবে যা করবে মন দিয়ে করবে। কাঁদতে কাঁদতে মা বলল, তুমি দেখে নিও মা, আমি যেমন তোমার অবাধ্য না, তেমন ঈশান আর ঈশানের মায়েরও অবাধ্য হব না। আমার পরিবারের জন্য আমি আমার সবটা দিয়ে দেব, কখনো কাউকে কষ্ট পেতে দেব না। আমার লক্ষ্মী মেয়ে, তুমি সারা জীবন এতটাই সরল থেকো।
মায়ের থেকে বিদায় নিয়ে ঈশানের বাড়িতে পা রাখলো কিরণ। চোখে অনেক স্বপ্ন, ছোট্ট একটা সংসার নিয়ে। অতি সমাদরে বদন করে ঘরে তোলা হলো। বাসর ঘরে কিরণ বসে আছে। কিছুক্ষণ পর ঈশান রুমে আসলো। কিরণ নেমে প্রণাম করতে গেলে ঈশান থামিয়ে দেয়। রুমে আর কে আছে কিরণ? মানে? ঈশান খাটের তলা থেকে রাইকে কান ধরে বের করলো। উফ দাদা, ছাড়, লাগছে খুব। ছাড়বো? এই তুই এখানে কেন রে? আমি ওই তেলে পোকা খাটের তলায় ছিল, ওটা নিতে এসছি। কি? তেলে পোকা? ওরে বাবা! এক লাফে খাটে উঠল। কি করছো? খাট ভাঙবে তো। কিরণ মুখ ভার করে বসে রইল। শেষে কিনা ঈশান ওইভাবে বলল। রায়কে বের করে দিয়ে ঈশান কিরণের কাছে আসলো। আচ্ছা, এত বোকা কেন তুমি? আরে আমি ফান করছিলাম, সরি বউ। কিরণ মুখ ভার করে বসে আছে। কিরণকে কাছে টেনে নিয়ে কপালে আলতো করে একটা টিপ এঁকে দিল ঈশান। একটা সাদামাটা জীবন তোমাকে নিয়ে শুরু আজ থেকে। আর আমি ঠিক তোমার মাঝেই আমাকে পেয়েছি। ভালোবাসি কিরণ, তুমিই আমার, আর আমাতেই তুমি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।